আমরা পার্টতে চলে আসছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2024-25-এর শিফট 2-তে উচ্চতর গণিত থেকে যে প্রবলেমগুলো এসেছিল সবগুলো আজকে আমরা সলভ করব। প্রথম প্রবলেমটাতে এখানে দেয়া আছে, এটা ম্যাথ প্লাস বায়ো এই সেকশনে আসছিল। 2, কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এই রেখাটাকে স্পর্শ করলে বৃত্তটির সমীকরণ কোনটি? তাহলে বৃত্তের সমীকরণ বের করতে হবে, তাই না? তো এখানে একটা কেন্দ্র দেয়া আছে। তাহলে ফার্স্ট অফ অল আমরা যদি বুদ্ধিমান হই, আগে আমরা কি ট্রাই করব? এই কেন্দ্রগামী কোনো বৃত্ত এখানে আছে কিনা এটা চেক করে যদি পাই, তাহলে এটা আমার আনসার হয়ে গেল। আর যদি মানে বাকি কোনোটা না থাকে, সেক্ষেত্রে আমাদের আনসার করাটা কি হবে? ইজিয়ার হবে। তো দেখি এই কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্ত আছে কিনা। একটা বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র কিভাবে বের করে? এক্স এর যে সহগ আছে সেটাকে -2 দ্বারা ভাগ, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ, যা থাকবে সেটাই ওই বৃত্তের কেন্দ্র। তাহলে আমরা এই এক্স এর সহগগুলা এবং ওয়াই এর সহগগুলাকে -2 দ্বারা ভাগ করব। -2 দ্বারা ভাগ করে যদি এই 2, -3 পাই, সেক্ষেত্রে আমাদের সেটাই বৃত্তের সমীকরণ হবে। ঠিক আছে? ওকে। তো ট্রাই করি দেখি এই -6 কে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে আনসার আসে 3। সো x এর ভ্যালু 3 না, এটা কোনোভাবেই আনসার না। বি নাম্বার, -4 কে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 2 আসে। হ্যাঁ, এটা মিলছে। পরেরটা দেখি, +6 কে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে হয় কত? -3। হ্যাঁ, এইটাও মিলছে। তাহলে এটা আমাদের আনসার হতে পারে। আমরা আরো চেক করব। কেন? কারণ হচ্ছে এই যে এখানে ধ্রুবক, এই ধ্রুবকের প্লাস মাইনাসের কারণেও কিন্তু আমার সমীকরণটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো অন্য আরো সমীকরণ যদি মিলে যায়, কিন্তু আমি প্রথমটা মিলছে এজন্য এটা দাগিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার আনসার ভুল হবে। সো সবগুলাই চেক করতে হবে যখন আমরা এরকম অ্যাজাম্পশন মেথড ইউজ করতেছি আরকি। তো এইখানে যদি আমরা করি এটা তো আসবেই না, ওই যে ওইটার মতোই। সো এই সি নাম্বারও বাদ। আবার -4 এটাকে যদি ভাগ করি তাহলে 2 আসতেছে। আবার 4 কে যদি ডিভাইড করি তাহলে কিন্তু আর -3 আসবে না। 4 কে -2 দ্বারা ভাগ করলে কত আসে? -2 আসে। তো এটাও আনসার হবে না। আনসার এই যে এটা। ঠিক আছে? তো অনেকেই কিন্তু এটা একদম সমীকরণ ওয়াইজ করে তারপর চেষ্টা করবে, কিন্তু ওইটা ওয়াইজ অপশন না। একদম জাস্ট কেন্দ্র দিয়ে আমরা সিদ্ধ করে দিলে বা কেন্দ্রটা বের করে নিলে সমীকরণ থেকে আমাদের জন্য একদম ইজিয়ার। সো পরের অপশনটাতে যাই। আচ্ছা, এটা খুবই ফেমাস একটা কোয়েশ্চেন, যেটা মানে গত বছর খুব আসছিল আরকি রাজশাহী ইউনিভার্সিটির এই ম্যাথ প্লাস বায়ো সেকশনেও আসছে। আবার হচ্ছে এই সিমিলার টাইপের প্রবলেম শুধু ম্যাথ সেকশনেও কিন্তু আসছিল। আচ্ছা, তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এই cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 10 থিটা প্লাস sec টু দি পাওয়ার n থিটা এটার মান কত হবে? ভাই জাস্ট খালি সিম্পলি চিন্তা করেন যে cos থিটা আর sec থিটার যোগফল 2 হবে। এটা কখন পসিবল? cos থিটার মান কি মানে 1 এর থেকে বেশি হতে পারে? পারে না তো। তাহলে sec থিটার মানও এটা হবে না। sec থিটার মানও 1 এর থেকে বেশি হবে না। তো 2 টার মান যখন 1 হবে, তখনই তো এটা 2 হওয়া পসিবল। তাই না? cos থিটার মানও 1, sec থিটার মানও 1। তাহলে 2 টা যোগ করলে আমাদের হবে কত? 2। এইভাবে চিন্তা করলে তাহলে cos থিটার ভ্যালু যদি 1 হয়, তাহলে 1 কে যদি আপনি এখানে 1 কোটি লেখেন, তাইলেও যা মান আসবে, মানে পাওয়ার যদি 1 কোটি দেন তাহলে যা মান আসবে 10 দিলেও একই মানই আসবে। কারণ 1 এর উপর যা পাওয়ার দেন, মান কি আসবে? 1 ই আসবে। এইখানেও কি আছে? 1 টু দি পাওয়ার 9। তো 2 টা মিলে আসলে কত আসতেছে? এটাও 1 আসবে, 1 টু দি পাওয়ার 9 ও 1 আসবে। আনসার হবে 2। সো এই টাইপ অফ কোয়েশ্চেন আমরা জাস্ট মানে অনেকে কিন্তু এটা সূত্র ফলাতে ব্যস্ত হয়ে যাবে যে কোন সূত্র করতে পারে, কিভাবে করা যেতে পারে। কোনো দরকার নাই কিন্তু। বেসিক দিয়ে জিনিসটা করে ফেলা যাচ্ছে। পরের অঙ্কে যাই। আচ্ছা, গাছ থেকে 3 কেজি ভরের, সো এটা কি দেওয়া আছে? m এর ভ্যালু দেওয়া আছে 3 কেজি ভরের একটি নারিকেল নিচের দিকে পড়ে, বাতাসের বাধা যদি এত নিউটন হয়। আচ্ছা, এই জিনিসটা অনেকে বুঝে না, আমি জাস্ট একটু বেসিকটা বলে দিই। সেটা হচ্ছে উপর থেকে কোনো একটা জিনিস নিচের দিকে পড়তেছে, তাহলে সেটা কোন বলে নিচের দিকে পড়বে? অবশ্যই তার ওজনের কারণে নিচের দিকে পড়বে। ওজনটা কি? mg। এখন বাতাসের বাধাটা কোন দিকে কাজ করবে? সে নিচের দিকে পড়তেছে, বাতাস তাকে উপরের দিকে বাধা দিবে, তাই না? তাহলে উপরের দিকে একটা বাধা সে দিল। এটাকে আমরা সাপোজ ধরলাম FA, যেহেতু বাতাসের বাধা FA। কিন্তু তারপরেও সে কি করতেছে? নিচের দিকে পড়তেছে। তাহলে একটা কি আছে তার? একটা মন্দন অবশ্যই আছে। সো এই মন্দনের ভ্যালুটা কত হবে? তাহলে আমার অ্যাকচুয়াল F হবে কত? যেহেতু নিচের দিকে সে পড়তেছে, অর্থাৎ ত্বরণটা নিচের দিকে। ত্বরণটা নিচের দিকে না? সো ত্বরণটা যদি নিচের দিকে হয়ে থাকে, তার মানে এই দিক বরাবর বলটা বেশি। তাই কিনা?
তাহলে এই দিক বরাবর যদি বল বেশি হয় তাহলে আমরা কি করতে পারি, এম জি মাইনাস এফ অফ এ, তাই না? যেহেতু এই বলটা ছোট, সো এম জি করলে কত আসতেছে, 3 × 9.8, 3 × 9.8, এটার থেকে আমাদের বাদ দিতে হবে এফ অফ এ, এটা কিন্তু সরাসরি দেওয়া আছে, সেটা হচ্ছে 7.6। তাহলে এখানে যদি আমরা গুণ করি, 3 × 8 = 24, 24-এর 4 হাতে আছে 2, 3 নং 27, 27 আর 2 কত, 28, 29, তাই না? আমরা নর্মাল নিয়মে গুণটা করব, এরপরে দশমিক যত ঘর, মানে দশমিকের পরে যত ঘর আছে ওই ঘর হিসাব করে আমরা দশমিকটা দিব। এখানে দেখেন দশমিকের পরে এক ঘর আছে, তাহলে আমরা এই এক ঘরের আগে একটা দশমিক দিয়ে দিব। এইখান থেকে মাইনাস করব 7.6, তাহলে এটা মাইনাস করলে কত আসে এখান থেকে, এটাও সেই একই নিয়ম, 294 থেকে কত, 7.6 এটা বাদ দেন, তাহলে কত আসে, 8, হাতে আছে 1, 7 আর 1 8, 9 থেকে 8 চলে গেলে 1, আর এখানে আছে 2, তাহলে 218, তাই না? কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা লিখব 21.8, তাই না? কিন্তু এইখানে কোথাও কিন্তু এই অপশনটা নাই, ছিল না। তো এইটা হবে আমাদের অ্যাকচুয়াল আনসার। আমি মেইন নিয়মটা করে দিলাম, কিন্তু এইখানে কোনো আনসার কিন্তু দেওয়া ছিল না। তো এইসব ক্ষেত্রে আসলে না দাগানোটাই বেটার, কোনো অপশন ব্ল্যাঙ্ক রেখে সামনে চলে যাওয়া বেটার আর কি। ওকে, 72, ওমেগা যদি একটি এককের কাল্পনিক ঘনমূল হয় সেক্ষেত্রে এই জিনিসটার মান কত? ঠিক আছে, আমরা সবাই জানি, আম, সেটা হচ্ছে, আমরা শিফট ওয়ানেও কিন্তু এই জিনিসটা বলছিলাম একবার, সেটা হচ্ছে 1 + ওমেগা ইজ ইকুয়াল টু 0, তাই না? আর ওমেগা কিউব এটার ভ্যালু কত, 1, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস আমাদের জানা থাকতে হবে। এখন আমরা এইখানে নির্ণায়কের বিভিন্ন ধর্ম ইউজ করে একটার সাথে আরেকটা যোগ করে অনেক কিছু করা যায়, বাট আমার কাছে ওই জিনিসগুলো ভেজাল লাগে, আবার এইখানে মিলবেও না ওই রকম ভাবে, ঠিক আছে? তো দরকার নাই, আমরা নর্মাল প্রসিডিউরে জিনিসটা করব, নির্ণায়ক বের করব জাস্ট। তাহলে প্রথম কি আছে, উপরে 1 আছে, এই দিক বরাবর যদি আমরা বিস্তৃতিটা করি, তাহলে প্রথমবার এটা বাদ, এটা বাদ, এই দিক বরাবর গুণ করব, কত আসতেছে, -ওমেগা × ওমেগা স্কয়ার, মানে হচ্ছে -ওমেগা কিউব, আবার এইখানে 1 × 1 মানে -1। এরপর এই জায়গাটা তো প্লাস, এটা মাইনাস, আর এটা হচ্ছে প্লাস, তাহলে আগে একটা মাইনাস চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিয়ে কি লিখবো, মাইনাস ওমেগা লিখবো, তাহলে মাইনাস ওমেগা লিখলে প্লাস ওমেগাই লেখা যায়, ইনটু কত হবে, এই কলাম বাদ, এই সারিও বাদ, থাকলো শুধু মাইনাস ওমেগা মানে কত, প্লাস ওমেগা স্কোয়ার, লিখলাম ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মানে ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আবার এইখানে আছে একটা প্লাস ওমেগা স্কোয়ার, লিখলাম ওমেগা স্কোয়ার, এই কলাম বাদ, এই সারি বাদ, মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, নাকি না, ওমেগা টু দি পাওয়ার 4, মাইনাস ওমেগা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, সো এখন আমাদের ক্যালকুলেশনের পালা। এখানে দেখেন ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মানে কি হয়, 0 হয়ে যায় না? তাহলে এখানে 0 হয়ে গেলে 0-এর সাথে ওমেগা গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে এটা পুরাটাই কি, এই পুরাটা সমান সমান 0, ঠিক আছে? আর এইখানে কত থাকলো, ওমেগা কিউবের ভ্যালু 1, তার মানে -1, আবার কি -1, তার মানে কত হলো, -2, আর এখানে থাকতেছে কত, এখানে তো 0 পুরোটা। আর এইখানে এই যে ওমেগা টু দি পাওয়ার 4, এটাকে কি লেখা যায়, শুধু ওমেগা লেখা যায়, কারণ ওমেগা কিউব পর্যন্ত হচ্ছে 1, আর আরেকটা ওমেগা আছে, তাহলে এটাকে কি লেখা যাবে, শুধু ওমেগা লেখা যাবে। তাহলে এই জায়গায় যেটা আছে প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা, তাহলে -2 ওমেগা, ঠিক আছে? এখন আরেক লাইন করতে হবে, -2, আর এখানে কত আসবে, সামনে একটা মাইনাস আসবে, ওমেগা কিউব হয়ে যাচ্ছে, তার মানে 1 থাকতেছে কত, শুধু 2 থাকবে, ঠিক আছে? তাহলে আনসার হবে -4, ঠিক আছে? একটু বড় মনে হচ্ছে, বাট আমি তো অনেক কিছু ভেঙে করলাম জন্য একটু মানে বিশাল মনে হচ্ছে, কিন্তু আসলে এটা এতটুকু পর্যন্ত করে ফেললে বাকিটুকু মুখে মুখেই করা যায়, ঠিক আছে? ওকে, এখন বলছে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হবে, ঠিক আছে? এটা কনিক্সের একটা মানে বিখ্যাত ফর্মেট, যে এই জায়গা থেকে কোশ্চেন আসেই, উৎকেন্দ্রিকতা কিভাবে নির্ণয় করে, ই ইজ ইকুয়াল টু রুট ওভার, যেহেতু অধিবৃত্ত বলছে তার মানে সবকিছু কিন্তু ভিতরে প্লাস হবে, তাই না? বড় স্কয়ার প্লাস ছোট স্কয়ার ডিভাইডেড বাই বড় স্কয়ার,
তাহলে এখানে বড় কোনটা, যেটা যেহেতু এক্স সামনে আছে অবশ্যই কি হবে, এক্স এর যেটা অর্থাৎ এ বড় হবে, তাই না? তাহলে 9 প্লাস 7 ডিভাইডেড বাই 9। অনেকে বলতে পারে এখানে স্কোয়ার দিলাম না কেন ভাইয়া, এই জিনিসটাই হচ্ছে স্কোয়ারের ভ্যালু, তাই না? এটা হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু, আর 7 মানে হচ্ছে কি বি স্কোয়ারের ভ্যালু, অর্থাৎ বড় স্কোয়ার ছোট স্কোয়ার, এটার মান কিন্তু অলরেডি দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে উপরে কত হবে, 7 7 14, 15 16, উপরে আসতেছে 16, নিচে আসতেছে 9, তাহলে কি হবে, উপরে আসবে 4, নিচে আসবে 3, 4 ডিভাইডেড বাই 3। ওকে, পরের ম্যাথে যাই। এই বিন্দু তিনটি সমরেখ হলে, বিন্দু তিনটি যদি সমরেখ হয় তাহলে বলছে কি পি ইনভার্স 1 আর কিউ ইনভার্স 1 এর মান কত হবে। ওকে, এটা ভালো প্রশ্ন। এখানে বলছে কি আমাদের মান বের করতে হবে পি ইনভার্স 1 প্লাস কিউ ইনভার্স 1, তাই না? তো পি ইনভার্স 1 আর কিউ ইনভার্স 1 মানে কি, এটা দ্বারা কি বোঝায় 1 ডিভাইডেড বাই পি প্লাস 1 ডিভাইডেড বাই কিউ, তাই তো? তাহলে এই জিনিসটাকে কিভাবে লেখা যায়, যদি আমরা সরল করি, নিচে লেখা যাবে পি কিউ আর উপরে লেখা যাবে পি প্লাস কিউ, তাই না? আচ্ছা, এবার বলছে বিন্দু তিনটি যদি সমরেখ হয়, সমরেখ মানে কি এই একটা রেখার মধ্যেই তিনটা বিন্দু অবস্থিত, 1 2 3, তিনটা বিন্দু সেম রেখার মধ্যে অবস্থিত। এর মানে কি, রেখা যেহেতু একটাই তাহলে তাদের ঢাল সমান হবে, অর্থাৎ m1 ইজ ইকুয়াল টু m2 হবে। তাহলে এই দুইটা বিন্দুর ঢাল যদি বের করতে চাই তাহলে কত হবে, কিউ মাইনাস জিরো অর্থাৎ y2 মাইনাস y1, কিউ মাইনাস জিরো কত হচ্ছে কিউ ডিভাইডেড বাই 0 মাইনাস পি, x2 মাইনাস x1 এর ভ্যালু, তাহলে মাইনাস পি থাকতেছে ইকুয়াল টু, এখন আবার এই দুইটার মধ্যে নিব সম্পর্ক 3 মাইনাস কিউ, আর নিচে আসতেছে কত 3 মাইনাস 0, তার মানে শুধু 3। এখান থেকে আমরা জাস্ট সরলীকরণ করলেই কাজ হয়ে যাবে, 3q ইজ ইকুয়াল টু মাইনাস 3p প্লাস পি কিউ। ঠিক আছে, সো এখন এখান থেকে আমরা কি করতে পারি, এখানে যেহেতু 3q আছে এই 3pটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হয় 3q প্লাস 3p ইজ ইকুয়াল টু pq। তাহলে এই জায়গা থেকে কিন্তু লেখা যায় যে 3 যদি আমরা কমন নেই তাহলে pq ডিভাইডেড বাই p প্লাস q, লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। 3 কমন নিলাম, লেখা যাবে p প্লাস q ইজ ইকুয়াল টু pq, তাই না? তাহলে এখান থেকে আমরা আনসার বুঝিয়ে ফেলতে পারতেছি যে এটার ভ্যালুটা কত হবে, আসলে 1 ডিভাইডেড বাই 3 হবে। কিভাবে, p প্লাস কিউ ডিভাইডেড বাই পি কিউ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3। এই পি কিউকে নিচে আনলাম, আবার এই 3 কে ওই পাশে নিয়ে গেলাম, যেহেতু গুণ আছে ওই পাশে গেলে উল্টে যাবে অর্থাৎ ভাগ হবে আর কি। ওকে, সো আমাদের আনসার হবে 77 এর বি নম্বর। এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি? কেউ যদি ফার্স্ট ক্লাসটা করে থাকো তাহলে এটা ইজিলি বুঝে ফেলার কথা, যে কোনো একটা মূল যদি আমাদের দেয়া থাকে, একটা দ্বিঘাত সমীকরণের যে কোনো একটা মূল যদি দেওয়া থাকে, x ইকুয়াল টু যদি a প্লাস ib, এই আকারে কোনো ফরম্যাট, মানে একটা মূল যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি বলছিলাম, বাস্তব স্কয়ার ইকুয়াল টু অবাস্তব স্কয়ার। এটার মানে কি, এই যে x, এখান থেকে আমরা শুধু বাস্তব অংশটুকু নিব, অর্থাৎ x মাইনাস a, এটা করে ফেললেই কি হয়, বাস্তব অংশটুকু চলে আসে, আর ib এটা পুরোটা অবাস্তব, পুরোটার উপর আমরা স্কয়ার করে দিব, তাহলে আমাদের সমীকরণটা চলে আসবে। ওকে, তাহলে আমরা এখানে করি, এটার থেকে কি আসতেছে 1 মাইনাস রুট থ্রি আই। রুট থ্রি আই কিভাবে লিখতে পারলাম, যেহেতু রুট ওভার মাইনাস ওয়ান লেখা যায় এটাকে, তাহলে রুট ওভার মাইনাস ওয়ান মানেই তো আই, সেই হিসেবে লিখলাম। ওকে, তাহলে এইটা যদি এক্স হয়, এক্স ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা ওয়ানকে এই পাশে নিয়ে আসবো, অর্থাৎ বাস্তব অংশগুলোকে এক পাশে নিয়ে আসবো, এরপর স্কোয়ার করে দিব, এই পাশে যা আছে সবগুলাকে স্কোয়ার করে দিব। ঠিক আছে, এই নিয়মটাতে করলে আমাদের অনেকটুকু লাইন সেভ হবে এবং মানে খুব ইজিলি প্রবলেমটাকে সলভ করে ফেলা যাবে আর কি, না হলে আসলে অনেক বড় হয় বিষয়টা। ওকে, সো 3 আই স্কোয়ারের মান কত, মাইনাস 1, 3 ইন্টু মাইনাস 1, তাই না? এই মাইনাস তো স্কোয়ার হয়ে প্লাস হয়ে যাবে, আর রুট ওভার কেটে গেল, 3 হলো আই স্কোয়ার মানে মাইনাস 1। ওকে, সো এখন এখান থেকে কি লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2x, আর এখানে যেহেতু মাইনাস 3 আছে ওই পাশে গেলে কি হবে, প্লাস 3, তাহলে হয়ে যাবে
প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আজকেরটা কিন্তু মোটামুটি সহজ ছিল। শিফট 1 এর যে প্রবলেমটা আসছিল ওইটা কিন্তু ভগ্নাংশ আকারে দেওয়া ছিল। তো ওইখানে আমি আরো ডিটেইলসে করিয়েছি। সো ওইটা দেখলে আসলে এই রিলেটেড যত প্রবলেম আছে সবগুলো আসলে সলভ হয়ে যাওয়া উচিত। ঠিক আছে? ওকে। 2/2 বর্গ ম্যাট্রিক্স এটা কিন্তু গতকালও আসছিল। মানে গতকাল বলতে আমরা যেটা শিফট 1 এর ম্যাথ হিসেবে করেছিলাম। সো এই নিয়মটা আগের মতোই, আমি আর ডিটেইলস আজকে দেখাচ্ছি না। প্রথম সারি প্রথম কলাম, আর এটা কি প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটার আকৃতি। তো বলছে যখন i ইজ নট ইকুয়াল টু জে, মানে হচ্ছে i আর j এর মান যখন সমান না, অর্থাৎ এই যে a12 এই দুইটার ক্ষেত্রে দেখেন সারি আর কলাম সংখ্যা কি না, সমান না। এই দুইটার ক্ষেত্রে সারি কলাম সংখ্যা সমান না। তাহলে কি হবে, a12 এর ভ্যালু কত হবে, i প্লাস 2j, i প্লাস 2j, অর্থাৎ সারি সংখ্যা প্লাস কলাম সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 2 দুগুণে কত হবে 4, আনসার আসতেছে 5। আবার a এটা কি 2 1 ইজ ইকুয়াল টু কত হবে i প্লাস 2j ইকুয়াল টু হবে এখানে 2, মানে সারি সংখ্যা 2 প্লাস কলাম সংখ্যার কি দ্বিগুণ, কলাম সংখ্যার দ্বিগুণ করলেও 2 আসবে, তাহলে 4 আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী শর্তে যাই। এটা কোন শর্ত ছিল? এটা ছিল i ইজ নট ইকুয়াল টু j, এই শর্তের ক্ষেত্রে। এখন আমরা যদি যাই i ইজ ইকুয়াল টু j, এই শর্তে যদি যাই তখন কি হবে, এই দুইটা i এবং j এর ভ্যালু দেখেন সমান 1 1 2 2 আছে। তাহলে এটাকে করতে গেলে 1 1 ইজ ইকুয়াল টু কত হবে 2i প্লাস j, 2i প্লাস j ইজ ইকুয়াল টু কত, সারি সংখ্যাকে দ্বিগুণ করব, দ্বিগুণ করলে 2 প্লাস কলাম সংখ্যা মানে 1 ইজ ইকুয়াল টু 3। আরেকটা বাকি আছে সেটা হলো 2। তাহলে এখানে কি লেখা যায় 2i প্লাস j, এটার ভ্যালু কত আসবে 2 দুগুণে 4 যোগ 2, অর্থাৎ 4 যোগ 2 সমান সমান হচ্ছে 6, তাই না? তাহলে এইটাও বের হয়ে গেল। এখানে কত আসলো, i ইজ ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে এই জিনিসগুলো আসবে। তাহলে আমরা যদি আমাদের ম্যাট্রিক্সটা ক্রিয়েট করি সেক্ষেত্রে দেখা যাবে যে a11 এটা শুরুতে ছিল 3, আর এরপরে a12 তাহলে এখানে হবে 5, আর a21 এটার ভ্যালু কত পাইছি 4, a22 এটার ভ্যালু পাইছি 6। ওকে, তাহলে 3 5 4 6, এই যে বি নম্বরটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরবর্তীতে এখন হচ্ছে শুধু আমাদের ম্যাথ সেকশন থেকে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো, এই যে দেখছেন একটু আগে যেই ম্যাথটা করালাম ওই সেম টাইপের, কিন্তু সাইন থিটা আর কোসেক থিটা, মানে একটা ফাংশন এবং এটার কিন্তু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, মানে বিপরীত ফাংশনটা হচ্ছে এটা, তাই না? সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কস থিটা না। সো যদি সাইন থিটা ইকুয়াল টু 1 হয় প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 1 হয় তখনই কিন্তু এটা 2 হওয়া সম্ভব। সো এইসব ক্ষেত্রে আনসার কিন্তু ম্যাক্সিমাম টাইমে কি হয়, এই 2 হয়। কিন্তু এখানে যদি মাঝখানে মাইনাস দেওয়া থাকতো, এটা একটু খেয়াল রাখতে হবে। মাঝখানে যদি মাইনাস দেওয়া থাকতো তখন কি করতাম, এটার ভ্যালু 1 এটার ভ্যালু 1, তাহলে 1 মাইনাস 1 কত হতো 0 হতো। ঠিক আছে, তখন একটু খেয়াল রাখতে হবে। তো প্লাস দিয়ে আসলে আমরা তো বুঝতে পারতেছি, মাইনাস দিয়ে আসলেও যেন পারি ওটাও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই নির্ণায়কটির 3,2 তম সহগুণক 10 হলে x এর মান কত হবে? শিফট 1 এ আসছিল অনুরাশি এত হলে x এর মান কত হবে, এবার আসছে সহগুণক 10 হলে কত আসবে। ঠিক আছে, আমি গতকালও একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যদি অনুরাশি বলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট মানে চিহ্ন ছাড়া নির্ণায়ক, আর সহগুণক হচ্ছে চিহ্ন সহ নির্ণায়ক। আরো সহজভাবে বললে অনুরাশি মানে হচ্ছে চিহ্ন ছাড়া সহগুণক, আর সহগুণক মানে হচ্ছে চিহ্নযুক্ত অনুরাশি। ঠিক আছে, আচ্ছা এত কিছু বোঝার দরকার নাই, জাস্ট আমরা 3,2 তম পদটা বের করি বা ভুক্তিটা বের করি। 3 কোনটা, 3 নম্বর সারি এবং 2 নম্বর কলাম, 2 নম্বর কলাম হচ্ছে এটা, তাহলে এই দুই জায়গার মিলছে এই যে এই 2। তাহলে এটার কি করতে হবে, আমার চিহ্নটা আগে বের করতে হবে, যেহেতু সহগুণক বলছে। সহগুণক বলা থাকলে চিহ্ন নিতে হবে, চিহ্ন নিতে হবে, চিহ্ন নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে চিহ্ন যদি নেই তাহলে এখানে আমরা সবাই জানি এটা প্লাস, এটা মাইনাস, আর এটা প্লাস, তাই না? তাহলে এই বরাবর কি আসতেছে, এটা মাইনাস হলে এটা প্লাস, আর এটা কি মাইনাস। তাহলে 2 এর এখানে আমরা মাইনাস হিসেবে কল্পনা করব, আগে একটা মাইনাস গুণ থাকবে। ওকে, সো এখন আমরা সারি আর কলাম বাদ দিলাম, থাকলো কত, নির্ণায়কটা থাকলো এরকম 1 3
2x, এরকম কিনা? এটার মান কত হবে বলেই দিছে, 10 হবে, তাই না? ওকে, সো এখন আমরা কি করব, মাইনাস এক্স মাইনাস 3 × 2 = 6 ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসতেছে, এই মাইনাস যদি ওই পাশে চলে যায় তাহলে -10, আর এই -6 ওই পাশে চলে গেলে +6, তাই না? -10 +6, আনসার কত আসবে? -4। তাহলে এক্স এর ভ্যালু -4, এই যে বি নম্বরে, ঠিক আছে? এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে? এটাও কিন্তু একটা শিফট ওয়ানের আসার মতো ম্যাথ, মানে যেটা ম্যাথটা আসছিল, পরাবৃত্তের শীর্ষবিন্দু, জাস্ট ওইখানে কি ছিল, দ্বিঘাত যুক্ত রাশিটা ছিল, পদটা ছিল ওয়াই, এখানে এক্স। তো এক এক শিফটগুলোতে কিন্তু প্রশ্ন মোটামুটি একই টাইপের থেকে আসে, হয়তো একটু কঠিন বা একটু সহজ দিতে পারে। গত বছর শিফট টুতে তুলনামূলক একটু কঠিন এসেছিল প্রশ্ন, শিফট ওয়ানে একদমই ইজি টাইপের কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে, এই কারণে কিন্তু কাট মার্কও শিফট ওয়ানে একটু বেশি ছিল, ঠিক আছে? অনেক বেশি মার্ক পাওয়ার পরেও শিফট ওয়ান থেকে ই করে নাই, যদিও শিফট ওয়ানে আবার ওয়েটিং থেকে টানছে অনেক দূর, যেটা শিফট টুতে টানে নাই আর কি। আচ্ছা, সে কথা বাদ, তাহলে এই সময় পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি ছিল, যেটা দ্বিঘাত থাকবে তার সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসে, 2x + 8, আর এটাকে অন্তরীকরণ করলে তো 0ই আসবে, কারণ এটা y, সো ইকুয়াল টু 0, তাই না? তো এখন x এর ভ্যালু কত আসবে, x ইকুয়াল টু -8 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 4। তাহলে দেখেন তো x এর ভ্যালু -4 আছে এমন কোনো অপশন আছে কিনা? এই যে -4, এটা আসছে। কিন্তু আমাদের বের করার স্বার্থে আমরা কি করব, মানে মেইন নিয়মটা হচ্ছে এই x এর ভ্যালু যা বের হয়েছে এটা আবার আমরা যায়া মেইন যে সমীকরণটা ছিল সেখানে বসায় দিতে হবে। তাহলে এই x এর ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট দেই, তাহলে মান কিন্তু আসলে এটা আসে না। x এর ভ্যালু যদি ইনপুট দেই, x এর ভ্যালু ইনপুট দিলে y ইজ ইকুয়াল টু কত আসে, 9/2 আসে। এটা একটু বসায় দেখবেন আপনারা নিজেরা। তাহলে 9/2, অর্থাৎ এখানে কোনো অপশনই কিন্তু কারেক্ট না, ঠিক আছে? সো আমরা এটাতে ব্ল্যাঙ্ক আনসার রাখবো, আনসার নাই। সো অ্যাকচুয়াল আনসারটা হবে -4,9/2, এটা হবে আমাদের অ্যাকচুয়াল আনসার। এখানে কি নো আনসার, ঠিক আছে? এই প্রশ্নের মধ্যে কোনো আনসার দেয়া নাই। আচ্ছা, এই ব্যবধিতে আমাদেরকে বের করতে বলছে sin θ - 2 = cos 2θ হয়, তাহলে থিটা এর মান কত হবে, ঠিক আছে? তো sin θ - 2 = cos 2θ, এটা যদি হয় তাহলে আমরা কিভাবে করতে পারি এটা, cos 2θ র একটা সূত্র কি আমরা জানি? cos 2θ র সূত্রটা কি, 1 - cos 2θ = 2 sin স্কয়ার থিটা, ঠিক আছে? সো এইখান থেকে কি লেখা যায়, 1 - 2 sin স্কয়ার থিটা = cos 2θ, ঠিক আছে? তার মানে cos 2θ র বদলে আমরা এই জিনিসটা লিখতে পারবো। তাহলে এইখানে কি লেখা যায়, sin θ - 2 = 1 - 2 sin স্কয়ার থিটা। ওকে, সো এখন কি করতে পারি, এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো, 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা, আর এখানে কি আছে -2, আর একটা এখানে আছে 1, এই 1 কে এই পাশে নিয়ে আসলে কত হয়, -1, অর্থাৎ -3 = 0। তো এইটাকে সমাধান করলে, ওই যে ছোটবেলায় আমরা মিডল টার্ম করে যেটা করতাম, 3 দুগুণে এখানে 6 আছে, তাহলে 6 মিলাইতে হবে মাঝখানে, তাই না? এই 3 দুগুণে 6 দিয়ে মিলাই ফেলবো। তাহলে sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 2 sin থিটা মাইনাস 3 = 0। ওকে, এখন আমাদের মিলটা পাচ্ছি কোথায়, এই যে 2 sin স্কয়ার থিটা আর 2 sin থিটা, এখান থেকে 2 sin থিটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো কি sin থিটা, আর এখানে আছে -1। আবার এই দুইটার মধ্যে কমন নিব, এই দুইটার মধ্যে কমন নিলে কি হয়, প্লাস 3 যদি কমন নেই তাহলে sin থিটা -1 = 0। সো এইখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো 2 sin থিটা প্লাস 3 = 0, বা sin থিটা -1 = 0। তো দেখেন এইটা কিন্তু হওয়া পসিবল না, এই জিনিসটা হওয়া কি পসিবল আদৌ?
সাইনের মান বা সাইনের মানের রেঞ্জটা অ্যাকচুয়ালি কতটুকু কতটুকু পর্যন্ত সাইনের মান হতে পারে? -1 থেকে +1 পর্যন্ত। তো এটা কিন্তু বড় হয়ে যায়, অর্থাৎ -3/2। সাইনের মান কখনোই 3/2 হতে পারবে না। তাহলে এইখান থেকে আমরা কি পাই? সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, মানে থিটার ভ্যালু কত হলে সাইনের ভ্যালু 1 হয়? π/2 হলে 1 হয়। তো এটাই কারেক্ট আনসার। ঠিক আছে? কোনো কণার উপর ক্রিয়ারত দুটি সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ হলে বল দ্বয়ের অন্তর্গত কোণ কত? মানে বিশাল পেচ দিয়ে লিখছে আর কি, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব। এখানে প্রথমত কি বলছে? দুইটি সমান বলের। ঠিক আছে? সমান বল অর্থাৎ বলটা কি? বলটাকে ধরে নিলাম আমরা পি। ঠিক আছে? এই সমান দুইটা বলের লব্ধি, এই লব্ধির বর্গ বলছে, শুধু লব্ধি বলে নাই, লব্ধির বর্গ। লব্ধিকে যদি আমরা আর ধরি, তাহলে লব্ধির বর্গ ইজ ইকুয়াল টু তাদের গুণফলের 3 গুণ। কাদের গুণফলের? বল দুইটার গুণফলের 3 গুণ, তাই না? বল দুইটাকে গুণ করলে কত হবে? যেহেতু দুইটা একই, তাহলে তো পি স্কয়ার। গুণ করলে পি স্কয়ার হবে, ওইটার 3 গুণ। গুণফলের কত গুণ? 3 গুণ। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 3 পি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? √3p, তাই না? এখন আমরা একটা সূত্র জানি শর্টকাটে করে ফেলার জন্য, যখন বল দ্বয় কি থাকবে? সমান থাকবে, তখন লব্ধি বের করার সূত্র হচ্ছে আর ইজ ইকুয়াল টু 2p cos α/2। এটা কিন্তু সামান্তরিক সূত্র থেকেই আসে। তো আমি প্রমাণে যাচ্ছি না, জাস্ট দুটো বল যখন সমান হবে তখন লব্ধি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। আর আমরা এখন আর এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে √3 * p ইজ ইকুয়াল টু 2p cos α/2। সো এখান থেকে আমরা কি করতে পারি? p কাটা, তাহলে cos ইনভার্স √3/2 হবে α/2 এর ভ্যালু, তাই না? তো এটা কত এর ভ্যালু? cos ইনভার্স √3/2, এটা কত এর ভ্যালু? cos কত এর ভ্যালু? √3/2। অবশ্যই 30 ডিগ্রির ভ্যালু, তাই না? তাহলে এখানে কত আসতেছে? 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু α/2। এটাই কি আনসার 30 ডিগ্রি? না, 30 ডিগ্রি কিন্তু আনসার হবে না। অনেকে এটা ভুলে দাগাই দিতে পারে, বাট আমাদের বের করতে হবে আলফার ভ্যালু। আলফা ইজ ইকুয়াল টু 30 × 2, অর্থাৎ 60 ডিগ্রি। উত্তর হবে সি নম্বর। এরপর এই উপবৃত্তটি এত বিন্দুগামী হলে, যদি বিন্দুগামী একটা সমীকরণ দেয়া থাকে এবং সেখানে একটা বিন্দুগামী বিন্দু দেয়া আছে আর কি, সো ওই বিন্দু দেওয়া থাকা মানে আমরা ওইটা দ্বারা সিদ্ধ করলেই কিন্তু পেয়ে যাবো আনসার। এখানে পিটা কি আছে? আননোন আছে। সো আমাদের পিটা আগে বের করে নিতে হবে। এটা বের করার জন্য কি করতে হবে? আগে এই বিন্দুটা বসাতে হবে। তাহলে 6 স্কয়ার মানে উপরে হবে 36 ডিভাইডেড বাই পি, প্লাস ওয়াই এর মান যদি 4 বসে, 4 4 16 ডিভাইডেড বাই 25। আনসার কত হবে? 1। তাহলে এখান থেকে আমরা পি এর মান বের করব। সো 36 ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 16 ডিভাইডেড বাই 25। এটা করলে কত আসে? 25/16। তাহলে উপরে দিব 25 থেকে 16 বাদ দিব। 25 থেকে 16 বাদ দিলে কত থাকে? 9 থাকে। 25 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে থাকবে 9, আর নিচে তো 25 আছেই। ঠিক আছে? ওকে। সো এখন আমাদের জাস্ট এখান থেকে পি এর ভ্যালুটা বের করতে হবে। পি এর ভ্যালু বের করতে হলে কি করব? জাস্ট উল্টে দিয়ে এই 36 কে গুণ করে দিব, তাই না? পি ইজ ইকুয়াল টু কি হবে? 25 ডিভাইডেড বাই 9 ইনটু 36। 4 9 36। সো 4 25 কত হয়? 100 হয়। আচ্ছা, অতএব পি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 100। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে বের করতে বলছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা মানে কি? যেহেতু এটা একটা উপবৃত্ত, তাহলে কিন্তু মাঝখানে মাইনাস দিতে হবে। বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার, অর্থাৎ 100 মাইনাস 25। আবারও সেই একই প্রশ্ন, কেন স্কয়ার দিলাম না? কারণ হচ্ছে এটার মানটাই কিন্তু স্কয়ারে অলরেডি দেয়া আছে। ওকে। সো এখন 100 দ্বারা ভাগ করে দিব। কত আসতেছে? উপরে আসতেছে √75, নিচে হচ্ছে 100। তাহলে এই গুণটা যদি আমরা করি, আমরা 5 দিয়ে ভাগ দিলে এখানে কত আসে? 5 একে 5, 5 5 25, 15, আর এখানে 5 দিয়ে করলে 5 20 100। আবারও 5 দ্বারা কাটা যায়। 3 5 15, আর এখানে কি 4 5 20। তাহলে আনসার হবে √3 ডিভাইডেড বাই এ নম্বর হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এরপর 64 নম্বর ম্যাথে, আচ্ছা এখানে একটা এই ইন্টিগ্রেশনের অঙ্ক চলে আসছে। এটা হয়তো আমি আমার যে প্লেলিস্টের শুরুর ভিডিওগুলো ছিল এখানে করাই নাই, সে কারণে এটা নিয়ে আসলাম আর কি।
সো এখানে কত হবে, y ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি যে এখানে এই ধরনের ক্ষেত্রে আমরা লিমিটটা বসাবো, লিমিট এক্স ইকুয়াল টু 1 থেকে 2 পর্যন্ত যাবে, তাই না? 1 থেকে 2 পর্যন্ত, আর এখানে কি y dx, তাই তো, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। তো এইখানে 1 থেকে 2, y এর ভ্যালু যেন কত, 4x স্কোয়ার dx। তো এটাকে ইন্টিগ্রেশন করা কিন্তু একদম ইজি। সো 4 সামনে চলে আসবে, আর x স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, এক্স কিউব ডিভাইডেড বাই 3। তাহলে এই ডিভাইডেড বাই 3টাকেও বাইরে নিয়ে আসলাম, জাস্ট এক্স কিউব, এটার মধ্যে আমরা কি বসাবো, লিমিট, উপরে 2 নিচে 1। তাহলে কত আসতেছে, 2 কিউব মানে হচ্ছে 8, আর 1 কিউব মানে হচ্ছে 1। তাহলে 8 মাইনাস 1 অর্থাৎ 7, তাই না? তাহলে 4 ইন্টু 7 ডিভাইডেড বাই 3 কত থাকতেছে, 4 সাথে 28 ডিভাইডেড বাই 3। ওকে, সো আমাদের আনসার হবে ডি নম্বর। 0.45 কেজি এবং 0.90 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে এত এত উচ্চতা হতে মুক্তভাবে একই গতিশক্তিতে ভূমিতে পড়লো, তাহলে উচ্চতার অনুপাত কত? এটা একটা ভালো প্রশ্ন, এটা আসলে একটা ভালো প্রশ্ন। আচ্ছা, তারপর আমরা দেখি দুটো বস্তু, যেহেতু একটা বস্তু h1 মানে একটা হাইট থেকে পড়তেছে, সাপোজ এটা প্রথম বস্তু, তাহলে এই বস্তুটা h1 হাইট থেকে নিচে পড়তেছে, আর আরেকটা বস্তু h2 হাইট থেকে নিচের দিকে পড়তেছে, এটা কি h2 হাইট, ঠিক আছে? তো এই জায়গায় যখন ভূমিতে পড়তেছে, তখন তাদের একটা, মানে আমাদের একটা ক্লু দেয়া আছে, সেই ক্লুটা কি, উচ্চতা হতে মুক্তভাবে একই গতিশক্তিতে ভূমিষ্ঠে পড়লো, অর্থাৎ গতি শক্তিটা কি থাকবে তাদের, সেম থাকবে, অর্থাৎ হাফ m1 v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ m2 v2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে উভয় পাশ থেকে হাফ হাফ কেটে দিলে আমরা এইখান থেকে কি পাইতেছি, এখান থেকে আমরা কি পাবো, অবভিয়াসলি m1 ডিভাইডেড বাই m2 যে ভ্যালুটা, এটা পাবো, তাই না? m1 ডিভাইডেড বাই m2, এবং এটাকে যদি আমরা রুট করে দেই, তখন আমরা কি পাবো, v2 ডিভাইডেড বাই v1, অর্থাৎ জাস্ট খালি পক্ষান্তর করলাম কিন্তু, ঠিক আছে? যেহেতু উপরে স্কোয়ার আছে, উভয় পাশে আমরা রুট করে দিলাম, তাহলে এই পাশের স্কোয়ারটা কেটে গেল, এখানে রুট থাকলো, তাহলে রুট ওভার m1 এর ভ্যালু কত, 0.45, আর এখানে 0.90, তাহলে 45 দুগুণে 90, তাই না? 1 ডিভাইডেড বাই রুট থাকবে, তাহলে এইটার ভ্যালু আমরা কত পাচ্ছি, ইজ ইকুয়াল টু v2 ডিভাইডেড বাই v1 ইজ ইকুয়াল টু কত হবে, 1 ডিভাইডেড বাই রুট। ঠিক আছে, এটা আমাদের লাগবে। এখন কথা হচ্ছে, আমরা তো জাস্ট v এর অনুপাত পেলাম, আমাদের অনুপাত বের করতে বলছে কিসের, h1 ডিভাইডেড বাই h2 এর, তাই না? আমাদের উচ্চতার অনুপাত বের করতে হবে। তো আমরা একটা সূত্র কি জানি, h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার, ওইখানে তো t এর সাথে সম্পর্ক, তাহলে এই সূত্র দিয়ে কি এটা আসলে করা যাবে? এখানে t এর সম্পর্ক দিয়ে তো আমার কোনো কাজ নাই, t এর সম্পর্ক দিয়ে তো কোনো কাজ নাই, তাহলে ওই সূত্র আমরা বসাবো না, আমরা আরেকটা সূত্র আছে সেই সূত্র ইউজ করবো, সেটা কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এরকম একটা সূত্র ছিল। তার মানে কি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এখান থেকে আমরা কি সমীকরণ নিয়ে আসতে পারি, ভি স্কোয়ার ইজ, মানে সমানুপাতিক কিসের সাথে, এইচ এর সাথে। ঠিক আছে, এটা কিভাবে আনলাম, কারণ ইউ স্কোয়ারের মান তো 0 আর 2g এটা তো একটা ধ্রুবক, সো বলাই যায় ভি স্কোয়ার এইচ এর সমানুপাতিক, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো, h1 ডিভাইডেড বাই h2 ইজ ইকুয়াল টু v1 ডিভাইডেড বাই v2 হোল স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি আমাদের v1 ডিভাইডেড বাই v2 এর ভ্যালু আছে? না, উল্টা ভ্যালুটা আছে, অর্থাৎ v2 বাই v1 এর ভ্যালু আছে। তাহলে এইটাকে জাস্ট উল্টে দিব, অর্থাৎ √2 ডিভাইডেড বাই 1, এটাকে স্কোয়ার করলে আমাদের h1 বাই h2 এর ভ্যালুটা বের হয়ে যাবে। আনসার কত আসবে, 2/1। ডি নম্বর অপশনটা কিন্তু 2/1, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখানে বিপরীত ত্রিকোণমিতি থেকে কোশ্চেন দিছে, এটা হচ্ছে আমরা সূত্রে ফেলতে পারি কিভাবে, আমরা সবাই জানি যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটার একটা কি আছে, সুন্দর ফর্মুলা আছে। সো আমরা যদি এই cos ইনভার্স থিটা, এটাকে যদি আমরা জাস্ট tan এ কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা ওই সূত্রটা ফেলতে পারবো। তো ওই সূত্রে ফেলার জন্য আমরা এটাকে আগে tan এ কনভার্ট করে নিই। কবরে ভূততি, তার মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের ভ্যালু √13, তাহলে আমাদের লম্বের ভ্যালু কত হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাই না? অতিভুজকে স্কয়ার করলে কত হয়, 13 মাইনাস এটাকে স্কয়ার করলে
4 হবে। তাহলে 13 থেকে 4 চলে গেলে কত হয়? 9 হয়। 9 কে রুট করলে কত হয়? 3 হয়। তাহলে 3 হবে আমাদের লম্বের ভ্যালু, তাই না? তাহলে আমরা যদি এই জিনিসটাকে tan ইনভার্সে কনভার্ট করতে চাই, তাহলে tan ইনভার্স হবে কত? লম্বাভূত, টেরা লম্বাভূত, লম্ব ডিভাইডেড বাই ভূমি, অর্থাৎ tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 2। এটা হবে কার ভ্যালু? এই যে cos ইনভার্স 2 ডিভাইডেড বাই √13, এটার ভ্যালু হবে tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 2। এটা আমরা বের করলাম। এখন আমাদের এই সূত্রে আমরা জিনিসটাকে প্লট করব। এই সূত্রটা কি ছিল? এই সূত্র অনুযায়ী আমরা সবাই জানি সেটা হচ্ছে x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই, তাই না? তো এই জায়গায় আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব এখানে যে x এর ভ্যালুটা আছে এটা হচ্ছে 2/3 আর y এর ভ্যালুটা হচ্ছে 3/2। মানে tan ইনভার্স 2 ডিভাইডেড বাই 3 প্লাস tan ইনভার্স 3 ডিভাইডেড বাই 2, এই ভ্যালুটাই তো আমাদের বের করতে হবে আলটিমেটলি, তাই না? তো এখানে কি আছে? এটা x আর এটা y, তো একে অপরের উল্টা না? অবভিয়াসলি উল্টা। তো এই জায়গায় নিচে আমাদের কি করতে হবে? দুইটাকে গুণ করতে হবে। তো দুইটা উল্টা জিনিস যদি আমরা গুণ করি তাহলে আনসার কত আসে জানি? 1 আসে না? এটা যদি করি তাহলে কত আসে? 2/3 ইন্টু এখানে কত আসবে? 3 ডিভাইডেড বাই 2 অবভিয়াসলি। 2/3 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে এখান থেকে আমাদের আনসার আসতেছে 1। তাহলে 1 মাইনাস 1 মানে কত ভাই? 0। নিচে কি কখনো 0 হওয়া পসিবল? মানে এখানে আনসারটা অসংজ্ঞায়িত আসে না? তাহলে tan কত এর ভ্যালু, tan কত এর ভ্যালু অসংজ্ঞায়িত। tan কত এর ভ্যালু অসংজ্ঞায়িত, এটা কি আমরা জানি? অবভিয়াসলি tan π/2 এর ভ্যালু কি? অসংজ্ঞায়িত। আমাদের সূত্রটা এরকম ছিল, tan ইনভার্স এটা। ওকে, সো এটা সমান সমান আমরা এটা লিখতে পারতাম। তাহলে যেহেতু নিচে 0 হয়ে যাচ্ছে তার মানে অবশ্যই আনসার হবে π/2। ওকে, এখন আমাদের cos থিটার ভ্যালু দেয়া আছে এবং tan থিটার ভ্যালু বের করতে হবে। একটু খেয়াল করলে দেখবো এখানে হচ্ছে শুধু থিটা আর এখানে আছে কি থিটা ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে কি আছে? অর্ধেক। কোনটা কি? অর্ধেক। তো cos থিটা আর tan থিটার কিন্তু একটা সম্পর্কের সূত্র আছে। সেই সূত্রটা কি আমরা সবাই জানি? সূত্রটা হচ্ছে cos 2 থিটা ইজ ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। মানে হচ্ছে এই জায়গায় কোনটা দ্বিগুণ আর এই tan এর সময় কোনটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, এটাই বোঝার বিষয়। অর্থাৎ tan আর এখানে কিন্তু অর্ধেকের একটা মানে ব্যাপার-স্যাপার আছে। সো এই সূত্রটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এই অঙ্ক করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমাদের কিন্তু tan থিটার ভ্যালু দেয়া নাই। tan থিটার ভ্যালুই জানতে চাইছে। তাই না? তো এই সূত্রটাকে আবার আরেকটা ফরম্যাটেও লেখা যায়। সেটা হচ্ছে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে? জাস্ট কিছুই না, এই tan স্কয়ার থিটা এনে এইখানে বসালাম আর এই পুরোটাকে নিয়ে ওইখানে বসালাম। দ্যাটস ইট। ঠিক আছে? সো এখন কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। কারণ cos 2 থিটার ভ্যালু আমরা জানি। আসলে cos 2 থিটার ভ্যালু জানি না। মানে শুধু cos থিটার ভ্যালু জানি। কিন্তু আমরা তো অর্ধেক করে নিব, তাই না? তাহলে আমাদের অ্যাকচুয়াল মান জানার দরকার হচ্ছে কোনটা? tan থিটা ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে আমরা লিখলাম tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 1 মাইনাস cos 2 থিটা। তাই কি না? 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এই জায়গায় মানটা কিন্তু কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে cos থিটা থাকবে শুধু, অর্থাৎ 1 মাইনাস cos থিটা। আবার নিচেও ঠিক সেম ভাবে 1 প্লাস cos থিটা থাকবে। ঠিক আছে? সো এখন আমরা জাস্ট মান ইনপুট দিব। মান ইনপুট দিলে কত আসে? 1 মাইনাস cos থিটার ভ্যালু কত? 4 ডিভাইডেড বাই 5 আর নিচে আসতেছে 1 প্লাস 4 ডিভাইডেড বাই 5। তাহলে এই নিচের থেকে 5 5 কাটা, এখানেও নিচে 5 এখানেও উপরেও 5, তাহলে উপরে আসবে কত? 5 মাইনাস 4, নিচে আসবে 5 প্লাস 4, অর্থাৎ উপরে থাকবে 1, নিচে আসতেছে 9। তাই না? আমাদের কি আনসার হয়ে গেছে? হয় নাই কিন্তু। আমরা কিন্তু স্কয়ারের ভ্যালু বের করছি। ঠিক আছে? অর্থাৎ tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এটা। অতএব tan থিটার বাই 2 ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কত করতে হবে? রুট ওভার করতে হবে। তখন আমাদের প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 3 হবে আনসার। ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বলছে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব।
আমি কনিক্সের একটা আলাদা প্লেলিস্টে নেওয়ার চেষ্টা করব। এত শর্টকাটে অঙ্কগুলো করা যায় আসলে, মানে এডমিশনে খুবই কাজে লাগে অ্যাকচুয়ালি। সো এই সূত্রগুলো আমি জাস্ট আলাদা একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যদি তোমাদের দরকার হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। এই ক্ষেত্রে আমরা যদি ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, আমরা সবাই জানি এটা হচ্ছে 2AE। আর এই AE নির্ণয়ের একটা শর্টকাট আছে। AE নির্ণয়ের শর্টকাটটা হলো যে রুট ওভার, যেহেতু এটা অধিবৃত্ত তার মানে মাঝখানে প্লাস হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাটস ইট। এটা করলেই কিন্তু হয়ে যায়। আর যদি আমরা এখন অধিবৃত্তের ক্ষেত্রে এই উপবৃত্তের ক্ষেত্রে থাকতাম, তখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইতো। ওকে, সো আজকে এত ডিটেলসে যাওয়ার সুযোগ নাই। সো আমরা জাস্ট এটা শর্টকাটের মাধ্যমে কিভাবে করে ফেলতে পারি, এ ই এর ভ্যালুটা বের করব। এ স্কোয়ারের মান কত এখানে, এই 18 দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ারের নিচে 18 আসবে, ওয়াই স্কোয়ারের নিচেও 18 আসবে। তাহলে এ স্কোয়ারের ভ্যালুও 18, বি স্কোয়ারের ভ্যালু আমাদের 18। তাহলে 18 দুগুণে 36 হয়ে যাচ্ছে, রুট ওভার 36 করলে আনসার হবে 6। 6 কি আনসার? না, আমাদের তো 2 গুণ করতে হবে, তাই না? তাহলে এটাকে 2AE যদি করি তাহলে আনসার আসবে 2 ইন্টু 6 অর্থাৎ 12। বি হবে আমাদের কারেক্ট আনসার। দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি এত হয় তাহলে অপর মূল কত? একদম ইজি কোয়েশ্চেন। জাস্ট খালি অবাস্তব যখন থাকবে কোনো একটা মূল, তাহলে অপর মূলটাও কিন্তু অবাস্তব হবে, জাস্ট ওর অনুবন্ধী জটিল সংখ্যা হবে। ঠিক আছে, একটি মূল যদি অবাস্তব হয় তাহলে অপর মূলটাও কি হবে? অবাস্তবই হবে। শুধুমাত্র চেঞ্জ কোথায় হবে? এটার অনুবন্ধী। তাহলে অনুবন্ধী মানে কি? আয়ের সহগ চেঞ্জ হয়ে যাবে। আয়ের সহগ এখানে মাইনাস আছে, সো আয়ের সহগ হয়ে যাবে পজিটিভ। আনসার হবে শুধু আই। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা, মানে উপরেও একটা জটিল সংখ্যা আছে, নিচেও অবাস্তব সংখ্যাটা আছে আর কি। তাহলে এই সব ক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি এই ধরনের কোনো ফরম্যাট আমাদের এখানে থাকে, তাহলে আমরা জাস্ট এটাকে কি করতে পারবো? উপরে যে সংখ্যাটা এটার আলাদাভাবে মডুলাস বের করব, নিচেরটারও আলাদাভাবে মডুলাস বের করব। তাহলে উপরে মডুলাস বের করলে কত আসে? রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, নিচেও 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই না? সো মডুলাস বের করলে উপরেও 1 আসতেছে, নিচেও 1 আসতেছে। আনসার কত হবে? বি। এবার পরবর্তী ম্যাথটাতে আমাদের কি বলছে একটু দেখি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যদি যথাক্রমে 4 ও 5 একক হয় তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? আচ্ছা, আমরা আগে স্থানাঙ্কটা একটু আঁকি। এটা যদি আমাদের এক্স অক্ষ হয় আর এটা যদি হয় ওয়াই অক্ষ, তাহলে এখানে বলছে এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব যথাক্রমে 4 একক। তো এটা যদি এক্স অক্ষ হয়, এখান থেকে ধরলাম 4 একক দূরে একটা বিন্দুর দূরত্ব। আর ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে, ওয়াই অক্ষ থেকে 5 একক দূরে। তো এইখানে অনেকে বুঝতে পারে না, যেটা সেটা হলো এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু ওয়াই এর ভ্যালু, তাই না? এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কি? এটা ওয়াই এর ভ্যালু। আমরা উপরে কতটুকু উঠি এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, আর সামনের দিকে যাই সেটা হচ্ছে এক্স এর ভ্যালু, তাই না? তো এইটা হবে 5। কেন বলেই দিছে, ওয়াই অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 5, আর এই ওয়াই এর ভ্যালুটা এখানে কত হবে? 4 হবে, যেহেতু এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে ওয়াই এর ভ্যালু 4, আর এই যে সামনের দিকে যাইতেছি এটা তো হচ্ছে আমার এক্স এর ভ্যালু আলটিমেটলি। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা 5 বলা আছে, অর্থাৎ এটাকে বলতে পারি এক্স ইকুয়াল টু 5। ক্লিয়ার? তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 5,4, তাই না? 5 একক সামনে গেলাম, 4 একক উপরে উঠলাম। ঠিক আছে, কিন্তু এইখানে 5,4 কিন্তু নাই। আছে কি? -5, এইটাও কিন্তু সেম জিনিসটাই ইন্ডিকেট করে। কেমনে? এটা যদি একটা স্থানাঙ্ক হয় তাহলে এটা কি হবে? -5 হচ্ছে এইখানে, আর -4 কোথায়? সাপোজ এই জায়গায়, তাই না? তাহলে -5 মানে কি? এই যে এই দিক বরাবর এটার দূরত্বটা, তাই না? তাহলে ওয়াই অক্ষ থেকে এই দূরত্বটা কতটুকু গেল? -5। আবার নিচের দিকে কতটুকু নামলো? -4। ঠিক আছে, তো দূরত্ব নেওয়ার সময় তো আর আমরা মাইনাস নেই না, তাই না? দূরত্ব নেওয়ার সময় মাইনাস নেই না। তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। এই এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত হচ্ছে? এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত হচ্ছে? 4 না? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব এটাই তো বলছে আমাকে 4 হইতে হবে। আবার ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হচ্ছে? 5। কারণ আমরা তো নেগেটিভ নিব না, দূরত্ব তো আর কখনো নেগেটিভ হয় না, তাই না? তাহলে আনসার হবে কত? বি। অনেক জায়গায় কিন্তু এটার দিয়ে রাখছে যে এটার নাকি আনসার নাই, কিন্তু আসলে আনসার এই বি নম্বরটা কারেক্ট হবে। এক্স এর কোন মানের জন্য এই যে একটা সমীকরণ দেয়া আছে এটা বৃহত্তম হবে? তো কোনো একটা কিছুর বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান আমরা কিভাবে বের করি? প্রথমে আমরা ফাংশনটাকে কি করি?
অন্তরীকরণ করি, এরপরে আবার অন্তরীকরণ করি, মানে 2 বার অন্তরীকরণ করতে হয়। 2 বার অন্তরীকরণ করে লাভ কি? প্রথমবার যে অন্তরীকরণের ভ্যালুটা আমরা পাইছি বা দ্বিতীয়বার যেটা পাইছি ওইটার মধ্যে আবার এনে কি করতে হয়? মানটা বসাইতে হয়। যদি মানটা 0 এর থেকে বড় আসে অর্থাৎ পজিটিভ মান আসে, তখন আমরা কি বলি? এটার মধ্যে ক্ষুদ্রতম মান থাকবে। আর যদি 0 এর থেকে ছোট হয় তখন বলি বৃহত্তম মান থাকবে। তো এইটা আসলে বিশাল বড় প্রসেস। তো আমরা এত বড় প্রসেসে যাওয়ার তো দরকার নাই। আমরা অপশন টেস্ট করে ফেলবো এখানে। ঠিক আছে? π/3 মানে কি? 60 ডিগ্রি। তো দেখি তো 60 ডিগ্রি বসাইলে আসলে কি আসে? 60 ডিগ্রি যদি বসাই তাহলে sin 60 এর ভ্যালু কত? √3/2। তাহলে অলরেডি একটা √3 আছে। তাহলে √3/2 হলে উপরে হবে 3/2, তাই না? এইখানে যদি x বসাই তাহলে কত হয়? x এর মান যদি 60 ডিগ্রি বসাই তাহলে cos 60 এর ভ্যালু হাফ। তাহলে হলো কত? 3/2। তার মানে এইখান থেকে আমরা কত পাইতেছি? 6/2 অর্থাৎ মান আসতেছে 3, তাই না? এখন এই জিনিসটা দিয়ে চেক করব। -π/3 দেখেন তো, sin -π/3 মানে কি? -π/3 মানে হচ্ছে -60 ডিগ্রি, তাই তো? তাহলে -60 ডিগ্রি হলে এখানে কিন্তু মাইনাস সামনে একটা থাকবে এবং আগে আমরা যা লিখছিলাম ঠিক তাই হবে, অর্থাৎ -3/2। আর এইখানে cos -π/3 এটা কিন্তু কোনো ইফেক্ট ফেলবে না। কারণ কি? আমরা সবাই জানি এই চতুর্থ চতুর্ভাগে cos এবং আরেকটা কি? sec, এই দুইটা হচ্ছে পজিটিভ। তাই না? এই জিনিস তো আমরা জানি। তো যেহেতু এইখানে cos আর sec পজিটিভ, তাহলে এইখানে আমাদের এই মাইনাসে কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে এটা আগের মতো যা ছিল তাই হবে। তাহলে +3/2। তাহলে এটা দুইটা কেটে কেটে 0 হয়ে গেল। এটা তো বৃহত্তম হওয়ার প্রশ্নই ওঠে না। এটা বাদ। আচ্ছা, তাহলে C π/6 এটা দ্বারা চেক করলে মোটামুটি আমরা জিনিসটা বুঝতে পারবো। π/6 মানে কি? 30 ডিগ্রি। তো 30 ডিগ্রিতে কি হবে? 30 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? আমরা যদি 30 ডিগ্রির ক্ষেত্রে চিন্তা করি তাহলে sin 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। তাহলে √3/2। আবার cos 30 ডিগ্রি এটার ভ্যালু কত? √3/2, তাই না? তাহলে উপরে থাকতেছে কত আমাদের? 3√3/2। ঠিক আছে? যেহেতু cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2 এটা লিখলাম। মানে বাকি ক্যালকুলেশন এখন জাস্ট আমাদের কি করতে হবে? উপরে 2টা গুণ করে দিব। গুণ করে দিলে কত আসে? মানে গুণ বলতে যোগ করে দিব। তাহলে এইখানে আছে 3টা √3, এখানে আরেকটা √3, তাহলে 4√3। 4√3 কে 2 দ্বারা ভাগ করে দিলে কত হয়? 2√3। তাহলে এই তো একটা মান আসলো 2√3, একটা হচ্ছে 3। কোনটা বড়? অবভিয়াসলি এটা বড়। তাহলে বৃহত্তম মান পাওয়া যাবে কার জন্য? এই π/6, π/3 এর জন্য। এই -π/6 দিলে ওই যে আগের মতোই ঘটনা, এটা কিন্তু মানে কারেক্ট হবে না আরকি, বৃহত্তম হবে না। তাহলে আনসার হচ্ছে এটা। এরপরের ম্যাথে এখানে কি বলছে? কে এর মান কত হলে এই বক্ররেখার x = 1 বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ মানেই কি? আমরা বুঝতেই পারতেছি এখান থেকে আমরা ঢালের ভ্যালুটা বের করতে পারবো, তাই না? তাহলে ঢাল কত হবে? m = tan থিটা। থিটার ভ্যালু কত? tan 60 ডিগ্রি, তাই না? তাহলে tan 60 ডিগ্রির ভ্যালু কত? আমরা সবাই জানি tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। আচ্ছা, তাহলে এইবার আমরা হচ্ছে এখানে যে সমীকরণটা দেয়া আছে ওইটা একটু এখানে লিখি। y = আমরা এই মাইনাস কে ওই পাশে নিয়ে গেলে কি হবে? k x - 1 x + 2। ঠিক আছে? এখন এটা সবার জানা উচিত যে একটা এই ধরনের সমীকরণকে আমরা কি করব? x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে তার কি পাওয়া যায়? তার ঢালের ভ্যালু পাওয়া যায়। একবার অন্তরীকরণ করলে ঢালের ভ্যালু পাওয়া যায়। তাহলে এটাকে আমরা আপাতত একটা কি করি? সরলীকরণ করে নেওয়ার চেষ্টা করি। তাহলে y = কত হবে? k × x² - 2x, এই কি বলা যায়? -x আর +2x, তাহলে কত থাকবে? -x, সরি 2x - x অর্থাৎ +x থাকবে। আর এখানে কত আসতেছে? -2। ওকে। সো এটাকে লিখা যায় kx² + kx - 2k। সো এই জিনিসটাকে আমরা কি করব? অন্তরীকরণ করব, তাই না? তো অন্তরীকরণ করলে কি আসে? 2kx + k, 2kx + k। তো এইটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু? ঢালের ভ্যালু। এইটা আমাদের কিসের ভ্যালু? ঢালের ভ্যালু। তো ঢালের ভ্যালু যদি এটা হয়, আমরা তো ঢাল অলরেডি বের করে ফেলছি। তাহলে এই ঢাল আর ওইটা কি হবে? সমান হবে না? = √3 হবে।
এখন এই ঢালটা কোন বিন্দুতে বলা হয়েছিল? এই যে x ইকুয়াল টু 1 বিন্দুতে, এখানে কিন্তু বিন্দু দেওয়া আছে। তাহলে x যদি 1 বসাই তাহলে আসতেছে কত? 2k প্লাস k, অর্থাৎ দুইটা কে সাথে আরো একটা কে যোগ, তার মানে তিনটা কে, তাই না? তাহলে এইখানে থাকবে কত? k ইজ ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 3, তাই না? এই জিনিসটাকে আমরা আরেকটু কাস্টমাইজ ওয়েতে কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই √3 লিখতে পারি। তাহলে আনসার হবে 73 এর এ নম্বর। এরপর এই সমীকরণের মূল দ্বয় আলফা কমা বিটা হলে আলফা প্লাস 2 আর বিটা প্লাস 2 এই মূল বিশিষ্ট সমীকরণ কি? এটা নিয়ে অনেকে মাথা নষ্ট করে ফেলে বিভিন্নভাবে। এ প্লাস বি মানে একবার যোগফল বের করে, আবার হচ্ছে ওইটার গুণ করে, তারপরে যে ফাইনাল সমীকরণের মধ্যে বসায়। এত কিছুর তো দরকার নাই। এটা কি আছে এই ধরনের ক্ষেত্রে? একটা শর্টকাট, এটা মনে রাখবা। সেটা হচ্ছে যদি মানে আলফা প্লাস 2 এটাকে অন্যভাবেও বলতে পারে যে 2 বেশি বিশিষ্ট মূলের সমীকরণ কোনটি? মানে সেম কোশ্চেন, কিন্তু 2 বেশি বিশিষ্ট মূল কোনটি? আগে ছিল শুধু আলফা, এখন 2 বেশি হয়ে গেছে না? তাহলে এই সব ক্ষেত্রে যখন 2 বেশি বলবে, তখন হচ্ছে জাস্ট এই এক্স এর জায়গায়, এখানে যেহেতু আলফা প্লাস 2 আছে, আমরা জাস্ট এই আলফা প্লাস 2 এর বদলে, অর্থাৎ এক্স এর বদলে এক্স কে চেঞ্জ করে কিভাবে লিখবো? এক্স মাইনাস 2, এখানে প্লাস থাকলে অর্থাৎ বেশি বিশিষ্ট মূল বের করতে গেলে মাইনাস করব। যদি এখানে দেওয়া থাকতো আলফা মাইনাস 2, সেক্ষেত্রে আমরা এক্স এর বদলে জাস্ট বসাই দিতাম এক্স প্লাস 2। বোঝা গেছে জিনিসটা? একদম ইজি কিন্তু। এইভাবে করলে একদম সময় বেঁচে যাবে, খুব অল্প সময়ে জিনিসটা সলভ হবে। তাহলে এক্স এর পরিবর্তে জাস্ট এক্স মাইনাস 2 বসাবো, যেহেতু 2 বেশি বিশিষ্ট। ঠিক আছে? যদি আলফা মাইনাস 2 বলতো তখন কি করতাম? মানে 2 কম বিশিষ্ট মূলের সমীকরণ যদি বের করতে বলতো, তখন আমরা অবশ্যই 2 যোগ করতাম, মানে x এর সাথে 2 যোগ করে তারপরে কাজ করে দিতাম। তাহলে এখানে বসাই, x এর জায়গায় বসাই। x এর জায়গায় কি বসাবো? x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 4, x এর জায়গায় কি বসাবো? x মাইনাস 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন সূত্র পড়বে x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 প্লাস 4x মাইনাস 8 প্লাস 5। ঠিক আছে? ওকে। তাহলে এখান থেকে কত আসতেছে? 4 আর 5 যোগ করলে 9, 8 বাদ দিলে 1 থাকে। আর এখানে 4x মাইনাস কত? এই যে এখানে ভুল লিখছি, 2ab হবে না, তাহলে 4x হবে। 2 দুগুণে 4 হবে তো। তাহলে প্লাস 4x মাইনাস 4x কি? কাটা। আর এখানে থাকতেছে 1, তাহলে x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের নতুন সমীকরণ। সি নম্বর হবে আমাদের আনসার। এবারের ম্যাথে আমাদের এখানে কি দেয়া আছে? জটিল সংখ্যার যেই আই এর ভ্যালুগুলো, ওইগুলার একটা ধারা দেয়া আছে। ঠিক আছে? আই এর ধারা দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি করতে পারি? আমরা জাস্ট এতটুকু জিনিস জানতে হবে, আই টু দি পাওয়ার 4n ইজ ইকুয়াল টু 1। মানে 4 এর সহগ যদি হয় পাওয়ার, সেক্ষেত্রে এটার মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? আই টু দি পাওয়ার 9, এটাকে কত লেখা যায়? আই টু দি পাওয়ার 9 কে লেখা যায় শুধু আই, কারণ 4 দুগুণে 8 না? এরপরে এখানে কি আছে? মানে সোজা কথা, সবকিছু ক্রমিক আকারে আছে। ক্রমিক আকারে থাকলে জাস্ট এতটুকু মনে রাখতে হবে, প্রথম 4টা একদম ক্রমিক আকারে যদি থাকে তাহলে এটার ফলাফল কি হয়? 0 হয়। এখানে আমার আর কাউন্ট করার দরকারই নেই। এই 4টার ভ্যালু 0 হবে। কেমনে? এটা হবে i, এটা হবে i স্কয়ার, এটা হবে i কিউব, আর এটা হবে i টু দি পাওয়ার 4। তাহলে i টু দি পাওয়ার 4 মানে কত? i টু দি পাওয়ার 4 মানে 1। আর এখানে কি আছে? একটা 1 আছে অলরেডি। তো একটা প্লাস 1 আর একটা মাইনাস 1। তো প্লাস 1 মাইনাস 1 কাটা। আবার এখানে i প্লাস i কিউব আছে। i কিউবের মান হচ্ছে মাইনাস 1, এই i কিউবের মান হচ্ছে মাইনাস i, আর এইখানে আছে একটা i, যেটা বললাম i টু দি পাওয়ার 9 এর ভ্যালু। তাহলে মাইনাস i আর প্লাস i কাটা। অর্থাৎ ক্রমিক সংখ্যা যদি থাকে, যে i টু দি পাওয়ার, সাপোজ আমি যদি বলি i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার, i টু দি পাওয়ার 5 প্লাস i টু দি পাওয়ার 6 যদি বলি, হ্যাঁ, প্লাস i টু দি পাওয়ার 7, এইভাবে ক্রমিক 4টা জিনিস যদি আমি লিখি, সেক্ষেত্রে এটার ভ্যালু কত হবে? 0 হবে। ঠিক আছে? এটা কাউন্ট করার দরকার নেই। তাহলে আমরা কাউন্ট করব শুধু এটাকে। তাহলে এটা দেখি 4 দিয়ে ভাগ করলে কত আসে? 4 দুগুণে 8, 3 4 12, তাই না? 12 পর্যন্ত যায়। সো এরপরে 12 পরে আর 1 ঘর যায় না? তাহলে এই 1 ঘর গেলে শুধু হবে কত? i। বুঝা গেছে? ওকে।
জি কমা এফ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে তার সমীকরণ কত হবে? যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা সবাই জানি ওয়াই স্কোয়ারকে স্পর্শ করলে কি হয়? এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। ওয়াই স্কোয়ারকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এটা জানতে হবে আমাদের সবাইকে। এটা কই থেকে আসছে? 2 √ এফ স্কোয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। যদি একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শই করে, তার মানে বৃত্তটা এইভাবে আছে, তাই না? তাহলে ওয়াই অক্ষ থেকে কি সে কোনো অংশ ছেদ করতেছে? কোনো অংশে কিন্তু ছেদ করতেছে না। তাহলে ছেদকৃত অংশের পরিমাণ কত? 0। তো এইখানে 2 আবার পক্ষান্তর করে এবং রুট কেটে আমরা কি লিখতে পারি? এফ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এখান থেকে জিনিসটা আসছে। শর্টে দেখাই দিলাম। আচ্ছা, তাহলে জি কমা এফ হচ্ছে কেন্দ্র। কোনো সমস্যা নাই। আমরা এই রিলেটেড যেই সমীকরণটা সেটা কিভাবে জানি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, অর্থাৎ ব্যাসার্ধর স্কোয়ার। তার মানে আমরা কেন্দ্র জানি, তার মানে এইচ আর কে এর ভ্যালু আমাদের দেওয়া আছে। আমরা জানি না শুধু ব্যাসার্ধের ভ্যালু। তো ব্যাসার্ধটা বের করি। ব্যাসার্ধ মানে কি? আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা ছিল। তাহলে রুট ওভার জি স্কোয়ারের ভ্যালু কত? লিখলাম জি স্কোয়ার, এখানে হয়তো দেয়া নাই। এফ স্কোয়ার এটার ভ্যালু একটু আগে আমরা দেখলাম সি। তাহলে প্লাস সি মাইনাস সি, এই দুটো তো কাটাকাটি, তাহলে থাকলো কত? আর এর ভ্যালুটাই হচ্ছে জি। আর মানেই হচ্ছে জি। তার মানে আর এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারবো? জি ব্যবহার করতে পারবো। আর এইচ আর কে এর পরিবর্তে কি আসবে? জি আর এফ, কেন্দ্র তো দেওয়াই আছে। তাহলে এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এফ হোল স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার। ঠিক আছে, এইগুলো তো হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এই যে এখানে এফ আছে, এফ আছে। তো এটা তো ব্যাসার্ধ হবেই না। বুঝা গেছে? এর পরের মেথে যাই। এই মেথে কি বলা হয়েছে? 4,5 বিন্দু হতে এই বৃত্তের সমীকরণে, অর্থাৎ এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কোনটি? ঠিক আছে, স্পর্শকের সমীকরণ যদি হইতে হয়, মানে এই বিন্দু থেকে একটা স্পর্শকের সমীকরণ, এই বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ, তাহলে পুরো অঙ্ক না করে আমরা কিভাবে বুঝতে পারি জিনিসটা? এই বিন্দু দিয়েই তো স্পর্শকটা যাবে, তাই না? তাহলে এই 4,5 দিয়ে অবশ্যই স্পর্শকটাকে সিদ্ধ হইতে হবে। তাহলে আমরা এটা দিয়ে জাস্ট সিদ্ধ করে দিব। 4,5 যদি আমরা এখানে বসাই, তাহলে মানে এই জায়গায় কি হবে? 4 সাথে 28 মাইনাস 5 5 25, সম্ভব না, 15 মিলবে না। এরপরে 5x যদি দেই, অর্থাৎ 4 5 20 প্লাস 5 7 35, দুইটা করলে তো 15 সমান হয় না, এটা হবে না। 7x যদি দেই, 4 7 28 প্লাস 5 5 25, দুইটা যোগ করলে জীবনেও কি এখানে এটা হওয়া সম্ভব? ওই পাশে নিলে তো প্লাস 15 হয়ে যাবে, সম্ভব না। ডি তে বসালেও সম্ভব না। অর্থাৎ এই কোশ্চেনটার কিন্তু আসলে কোনো আনসার নাই, নো আনসার। সো এরকম কোশ্চেন আসলে আসলে কেউ যদি পরীক্ষার হলে মেইন নিয়মে করতে যেত, মেইন নিয়মে পুরোটা করে লাস্টে যখন আনসার মিলবে না, তখন আসলে মানে টু সাইড, এমনিতেই কিন্তু অনেক সময় লাগবে আসলে। তো এতটুকু সময় ক্ষয় করে এরপরে যখন আনসার মিলবে না, তখন কিন্তু এটা ব্ল্যাঙ্ক রেখে সামনে আগাইতে হবে। তার মানে এই ধরনের কেসে আমাদের সবচেয়ে ওয়াইজ অপশন হচ্ছে আমরা আগে অপশন টেস্ট করে নিব যত শর্টকাটে করা যায়। ঠিক আছে, যেহেতু মিললো না বাদ, সো আমরা এই অপশনটা বুঝিয়ে ফেলবো যে এখানে আনসার নাই। ঠিক আছে, তো মেইন প্রসেসটা কি? মেইন প্রসেসটা হচ্ছে দেখেন, একটা বৃত্তে, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের মধ্যে আমি যদি একটা স্পর্শক আঁকি, এটা তো স্পর্শক হইল না কোনোভাবেই। একটা স্পর্শক যদি আঁকি একটা বৃত্তের মধ্যে, সাপোজ এটা একটা স্পর্শক। তো এই স্পর্শকের এই বিন্দু থেকে, সাপোজ বহিরাগত একটা বিন্দু আর কি, বহিস্থ বিন্দু হতে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকা হয়েছে, ভালো কথা। তাহলে ওই বিন্দু দিয়ে এই রেখার একটা কি বের করব আমরা? ওই বিন্দুগামী একটা সরল রেখার সমীকরণ ফর্ম করব। y মাইনাস y1 ইন্টু ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এটার মাধ্যমে আমরা y1 জানি, x1 জানি, শুধু m জানি না, তাই না? তাহলে এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম। আর এই রেখার সমীকরণ পাওয়া মানে কি? সমীকরণ পাওয়া মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর লম্ব দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান। এটা কি আর এর সমান না? তাহলে ওই কনসেপ্ট দিয়ে আমাদের বিশাল বড় কনসেপ্ট করে আনসারটা কিন্তু করতে হবে, তাই না? পরে সবকিছু করার পরে এসে দেখবো যে আনসার মিলে নাই। ঠিক আছে, সো ওয়াইজ অপশন। ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে সময় খুবই কম, এটা দিয়ে আগে আমরা অপশন টেস্ট করে নিব। ঠিক আছে, ওকে। এ বি সি ম্যাট্রিক্স গুলোর মাত্রা যথাক্রমে 5:4 আর 4:5 আর 5:3 হলে এ বি ট্রান্সপোজ, অর্থাৎ আগে এ আর বি কে গুণ করতে হবে। তো এ আর বি কে গুণ করলে কি আসবে?
5 আর 5 মানে প্রান্তীয় দুইটা মান আসবে 5 5। এখন এই 5 5 কে আবার গুণ করতে হবে কার সাথে বলছে, মানে ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করলে তো এটাই আসবে, আবার 5:5ই আসবে, সমস্যা নেই। ওইটার সাথে গুণ করতে হবে সি। সি কি আছে, 5 × 3। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, অবশ্যই 5 আর 3, এই দুইটা হবে প্রান্তীয় দুইটা, তাই না? তাহলে 5:3 কোথায় আছে, 79 এর এ হবে অ্যান্সার। 5x প্লাস 8y মাইনাস 12 এবং 3x মাইনাস py প্লাস 13 ইজ ইকুয়াল টু 0, এই সরল রেখা দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে পি এর মান কত হবে? লম্ব হওয়ার ক্ষেত্রে শর্ত কি, দুইটা রেখার ঢাল এর গুণফল, অর্থাৎ m1 ইন্টু m2, ঢাল দ্বয়ের গুণফল সমান সমান -1 হবে, ঢাল দ্বয়ের গুণফল -1 হবে, ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। তাহলে এই রেখার ঢাল কত, m1 এর ঢাল হচ্ছে -5/8। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 8y ইজ ইকুয়াল টু -5x প্লাস 12, এভাবে লিখতে পারি। এরপরের লাইনে কি হয়, y ইজ ইকুয়াল টু -5/8 x প্লাস 12/8। তো ওইটা তো আমাদের দরকার নাই, এই যে এটা হচ্ছে আমার m এর ভ্যালু বা m1 এর ভ্যালু, ঠিক আছে? সো -5/8 ইন্টু m2 এর ভ্যালু কত, ঠিক সেম ভাবে 3/p, অর্থাৎ এই y কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, শুধু py হবে। আর এখানে আছে 3 কে p দ্বারা ভাগ করে দিলে কি হয়, 3/p, 3/p ইজ ইকুয়াল টু -1। উভয় পাশ থেকে মাইনাস ক্যান্সেল আউট করলে এবং p কে ওই পাশে নিয়ে গেলে আনসার আসবে 3×5=15/8, 15/8, আনসার হবে আমাদের ডি নম্বর। তো এরই মাধ্যমে আমাদের শিফট 2 এর সকল প্রশ্নও কিন্তু সলভ করা শেষ হলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের কোনো পার্সোনাল ডাউট থাকে, যে বিষয়টা বুঝতে পারতেছো না, আমাদের টেলিগ্রাম গ্রুপে ছবি তুলে পাঠালে আমরা ইনশাল্লাহ ভিডিও সহকারে সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। টেলিগ্রাম গ্রুপের লিংক এবং চ্যানেলের লিংক সবকিছুই ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নিতে পারো। আর এই পুরো স্লাইডটা যদি পেতে চাও তাহলেও টেলিগ্রাম গ্রুপে আমরা সেটা দিয়ে দিব, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।